সুজুকি সার্ভিস সেন্টারে তুমি গেছো, অথরাইজ সার্ভিস সেন্টারে। হ্যাঁ। সো মানে তাদের বিহেভ টিহেভ কেমন লাগছে বা ভালো না, তাদের কোঅপারেট কেমন? ভালো না। এ কি, কারণ এ যাবা কোন না। ধরনের স্বীকারোক্তি ভাই? কারণ কি এরা হচ্ছে তুমি গেলেই তো এবার যে কথাগুলো হবে এগুলা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে সাধারণত বাইক পোষা আর বউ পোষা সমান অনেকেই বলে থাকে, গার্লফ্রেন্ড পোষে। গার্লফ্রেন্ড পোষা সমান। সো এই যে মেনটেনেন্স বিষয়ে একটু কথা বলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার সামনে যে বাইকটা আজকে দেখতে পাচ্ছেন এটা হলো সুজুকি এসএফ, আর এটা হলো আমার ফ্রেন্ড রোমান হাসান পাভেল। হাই, সো আসসালামু আলাইকুম। আজকে বাইকটার একটা ইউজার এক্সপিরিয়েন্স নেব তার থেকে, এবং যতদিন সে ব্যবহার করছে, কত কিলোমিটার ব্যবহার করছে, কেমন চালাইছে, কেমন পাচ্ছে, মাইলেজ কেমন, এভরিথিং আজকে ডিটেলস তার কাছ থেকে শুনবো। এবং এই বিষয়ে আলহামদুলিল্লাহ সে আশা করি পূর্ণাঙ্গ সহযোগিতা করবে। বাইকটা টোটাল 20,000 কিলোমিটার চালানো হয়েছে, এবং এই 20,000 কিলোমিটার বিশাল লম্বা পথে সে কেমন ধরনের তার এই কী বলবো এই সাথীকে বা এই সঙ্গীকে সে কেমন পেয়েছে, এই বিষয়ে আজকে তার কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। আজকের ভিডিওটা হবে পুরোপুরি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। এখানে কোনো মানে কোনো কিছু ঢাকাঢাকি হবে না, কারণ এটা তো কোনো পেড প্রমোশন বা কোনো এই ধরনের কিছু না। নিজের টাকায় কেনা বাইক, নিজে চালিয়ে কেমন লাগছে এই বিষয়ে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করা হবে। সো প্রথমে আমি আমার ফ্রেন্ডকে বলবো যে আসলে এই বাইকটা যে এতদিন ধরে চালিয়েছে, শর্ট একটা রিভিউ, মানে কেমন পেয়েছে আর কি। যদি শর্ট রিভিউ বলা যায়, আমি খুবই স্যাটিসফাই গাড়িটার প্রতি। তো প্রথম যে কারণে স্যাটিসফাই সেটার কারণ হচ্ছে এটার সিটিং পজিশন, হ্যান্ডেলিং পজিশন। আমি যথেষ্ট, আমার বডি পয়েশ্চার যথেষ্ট স্ট্রেট থাকে। আমি 100 কিলোমিটার একটানা চালাইলেও আমার হচ্ছে মাজায় ব্যথা হয় না। হ্যাঁ, হাতে কিছুটা ব্যথা হয়, কারণ আমি অনেক দিন পর পর গাড়ি চালাই, তো এই জন্য হাতে কিছুটা ব্যথা হয়। কিন্তু পয়েশ্চার, বডি পয়েশ্চারের দিক থেকে গাড়িটা পারফেক্ট। এটা হচ্ছে আমার জন্য বেস্ট, কি বলবো আমি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, পিছনে পিলিয়নের কি কোনো সমস্যা হয়? হ্যাঁ, পিলিয়নের জন্য যদি বলি হচ্ছে স্পোর্টি যে বাইকগুলো আছে, স্পোর্টস যে বাইকগুলো আছে সেগুলোর ভিতরে এটা যথেষ্ট কমফোর্টেবল। হ্যাঁ, এটা হচ্ছে লুকসটা স্পোর্টসই, কিন্তু হচ্ছে কমোডিটি সেক্টর বাইক এটা। না, আমি পিছনে পিলিয়ন বলতে আমি বলছি যে পিলিয়ন অনেক সময় উঠলে তার পিছন সাইড ব্যথা হয়ে যায় না, না, অনেকক্ষণ না, ধরে, সেরকম মানে কোনো, কত কত সেরকম কিলোমিটার কোনো। লাইট করলে তাতে কোনো সমস্যা হয় আমি না? সাধারণত 150 কিলোমিটার মতো চালাইছি, নাটোরে গেছি। একটানা যাই নাই, মাঝখানে আমি গ্যাপ নিয়ে গেছি, আমার ওয়াইফকে নিয়ে গেছি। তো আমার ওয়াইফ ওই রকম কোনো হচ্ছে খারাপ রিভিউ দেয় নাই, ওরও যথেষ্ট হচ্ছে নাটোর বলতে কি কমফোর্টেবল ফিল চুয়াডাঙ্গা টু করছে। নাটোর কত চুয়াডাঙ্গা টু কিলোমিটার নাটোর, হতে পারে? চুয়াডাঙ্গা টু নাটোর 170 কিলোমিটার মতো মনে 170 হয়। কিলোমিটার, হ্যাঁ, মোটামুটি তো গ্যাপ লাগেই হ্যাঁ, 170। হ্যাঁ, আমি মাঝখানে গ্যাপ নেই, 50 কিলোমিটার পর পর এক একটা গ্যাপ নেই সাধারণত। মোটামুটি আমরা একটা শর্ট রিভিউ পেলাম। এবার কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন থাকে এসএফ এর ব্যাপারে, সেগুলো করবো ইনশাআল্লাহ। প্রথমে হলো মাইলেজ। এই বাইকটাতে মাইলেজ কত পেয়ে থাকে সাধারণত? আসলে এই বাইকটার মাইলেজ হচ্ছে কোম্পানি ক্লেম করে 45 থেকে 50। তো আমিও যেটা দেখছি আমার কাছেও মনে হয়েছে 45 থেকে 50-এর ভিতরেই থাকে। তো আমি আসলে এক্স্যাক্টলি ওইভাবে মেপে দেখি নাই, তবে আমার কাছে যেটা মনে হয়েছে আমি এখন পর্যন্ত 45 প্লাস পাচ্ছি। হাই রোডে গেলে 45 প্লাস থাকতেছে, আর লোকালি তো আসলে ওইভাবে মাপা হয় না। তারপরেও এটা 45-এর আশপাশ থাকে। 45 এর আশেপাশে। এটা কি সেমি সিনথেটিক ব্যবহার করা হয় নাকি ফুল সিনথেটিক? হ্যাঁ, আমি এখন পর্যন্ত সেমি সিনথেটিক কিছুদিন আগে ইউজ করছি, লাস্ট সিনথেটিক ইউজ করছি, যথেষ্ট ভালো। দ্বিতীয় যে কোশ্চেনটা সেটা হলো আসলে এটা টপ স্পিড। বন্ধু, তুমি কি এটা টপ স্পিড চেক করে দেখছো না, নাকি? না, না বন্ধু, আমি হচ্ছে সেফ রাইডার, আমি সেফ রাইডার। কখনোই টপ ওকে ওকে ওকে। স্পিড দেখি নাই। তবে সাধারণত অনেক জায়গায় কোশ্চেন থাকে, বিশেষ করে ফেসবুকে যখন কেউ কোনো বাইকের রিভিউ দেয়, ভাই এটা টপ কত, ভাই টপ তুলছেন, এগুলো থাকে। যাক, সেফ রাইডার আমি সাধারণত আমার টপ স্পিড 100। আমি হচ্ছে ঢাকা মাওয়া যখন ওই রোডে গেছি তখন আমি 100 তুলছি। 100 তোলার পরে আমি ওই রাস্তার হচ্ছে ম্যাক্সিমাম স্পিড 80। আচ্ছা, 100 তোলার পরে কি কোনো ভাইব্রেশন ফিল হয়? না, ভাইব্রেশন ফিল হয় না। মেন প্রবলেম হয় হচ্ছে বাতাস। যদি অতিরিক্ত বাতাস হয় তাহলে গাড়িটা মানে বুঝেনি তো যে গাড়ির ভাইব্রেশন দুই কারণে। ধরনের, একটা হলো হ্যান্ডেল ভাইব্রেশন, অনেক সময় একটু ভাইব্রেট হ্যাঁ, মনে হ্যাঁ, হয়। হ্যাঁ, হ্যাঁ, আমি বুঝতে আর একটা হলো পারতেছি। ইঞ্জিন ভাইব্রেশনের কারণে দুই পায়ের যে না, বার না, থাকে না, ওটাতে ভাইব্রেশন না, না, লাগে। না, এসএফে আমি এখন পর্যন্ত এই ধরনের ভাইব্রেশনের কোনো ইস্যু পাইনি। যাক, মাশাআল্লাহ, খুবই ভালো, মানে ভাইব্রেশন সমস্যাটাও নাই আল্লাহর রহমতে। হুম, হুম। মানে সেই বাইকটা পাইনি। আচ্ছা, তার প্রথম যে কোশ্চেনটা আমার করা উচিত ছিল সেটা হলো যে বাইকটা কত সালে নেওয়া, কত বাইক মডেল এটা? 2022 সালে নেওয়া। 2022, মানে অলরেডি 4 বছর চলা হয়ে গেছে বাইকটা। এবং কত মডেল? এটা হচ্ছে 2021-এর মডেল। 21-এর মডেল। মোটামুটি ভালো চালানো হয়ে গেছে বলা যায়। এবার যে বিষয়টা তার কাছে জানতে চাবো সেটা হলো যে বাইকের ব্রেকিং পারফরমেন্স এবং মানে কন্ট্রোলিং কেমন থাকে। বিশেষ করে আমি বাইকটা চালিয়ে দেখছি, এটার হ্যান্ডেল পজিশন থেকে কন্ট্রোলিংটা খুবই ভালো হয়, এবং ব্রেকিংটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স নেব, ব্রেকিংটা কেমন এটা? প্রথম কথা হচ্ছে কন্ট্রোলিংয়ের দিক থেকে যথেষ্ট ভালো, আলহামদুলিল্লাহ। আর ব্রেকিংয়ের দিক থেকে এটা সিঙ্গেল চ্যানেল এবিএস। Okay. তো এবিএস এর জন্য বেনিফিটও আছে, মানে অ্যাডভান্টেজও আছে, ডিসঅ্যাডভান্টেজও আছে।
ডিসঅ্যাডভান্টেজ কোনগুলো, অ্যাডভান্টেজ কোনগুলো? অ্যাডভান্টেজ হচ্ছে যারা নতুন ইউজার, দেখা গেলো হাইড্রোলিক ব্রেক করলো, তখন হচ্ছে তোমার যেটা হবে জায়গায় দাঁড়িয়ে পড়বে। অনেকের ক্ষেত্রে এটা নতুন নতুন হইলে একদম ব্রেক করে তো হচ্ছে ইনস্ট্যান্ট গাড়ি দাঁড়ায় যায়, তখন স্লিপ করতে পারে, গাড়ি স্কিড করতে পারে। কিন্তু এবিএস এই সামনের সম্ভাবনাটা চাকা থাকে না। আলহামদুলিল্লাহ স্কিড করে না। এখন পর্যন্ত কখনো স্কিড করে নাই। আচ্ছা, এবিএস এর সবথেকে সেই হিসাব করে আমি হচ্ছে একটা একটা কোশ্চেন করি, সম্পূরক কোশ্চেন। সেটা হলো মনে করেন ধরেন 100-100-তে চালাই দিয়েছেন গাড়ি, কথার কথা, 100-তে আমি চালাই না, 80-তে চালাই। কথার কথা হিসেবে আজ ধরো সর্বোচ্চ 80-তে, বা কখনো কি ইমার্জেন্সি ব্রেক করার প্রয়োজন পড়ছে কিনা, ইমার্জেন্সি ব্রেকে কেমন রেসপন্স পাইছেন? ইমার্জেন্সি ব্রেকের রেসপন্স ভালো, তবে আমি সাধারণত ব্রেক চেপে ধরে, যে মানুষ হচ্ছে একবারে চেপে ধরবে, আমি সাধারণত এটা করি না, আমি সাধারণত খোট মারি। তো ঠিক আছে, আস্তে তো আস্তে। ওইটাতে 2 খোটে হচ্ছে আপনার গাড়ি এবিএস, তো দুইবার চাপ দিবেন আপনি, গাড়ি 80 থেকে 30-এ চলে আসবে আপনার মিনিমাম ডিস্টেন্সের ভিতরে। ওকে ওকে, তো মোটামুটি এরকমই আর কি। ব্রেকিং পারফরমেন্স আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই বলছে। আসলে যার হাতে যেমন মানে হ্যাঁ হ্যাঁ, সেট এটা হয়ে গেছে। ডিপেন্ড করে আসলে ইউজারের উপরে। আচ্ছা, এর পরবর্তী কোশ্চেন হলো হাইওয়ে পারফরমেন্স প্লাস আপনার হচ্ছে সিটি পারফরমেন্স। সিটিতে বলতে ঢাকা শহর একটা, আর একটা হলো মফস্বল শহর, যেগুলো যেমন আমরা এখন চুয়াডাঙ্গা শহরে অবস্থান করছি। চুয়াডাঙ্গা শহরের ভিতরে অনেক ভাঙাচোরা রাস্তা, ফ্লাইওভার কনস্ট্রাকশনের কাজ, এভরিথিং। সো এই দুটা মিলে কেমন পারফরমেন্স পেয়েছে এটা জিজ্ঞেস করতে বন্ধু, এটা বলো যে আসলে এটা আচ্ছা, কেমন। আমার মতে আমি যেটা বলবো, হাইওয়ে পারফরমেন্স যথেষ্ট ভালো। কিন্তু যদি বলেন যদি বলো বন্ধু হচ্ছে লং রুটের জন্য তুমি যাবা 200 কিলোমিটার একটানা চালাবা, তাহলে এটা ভালো না, কারণ এটা অয়েল কুল না, এটা এয়ার কুল। কত কিলোমিটার পর পর মানে একটু ব্রেক দিলে ভালো হয়? আমার মতে তো 80 ম্যাক্সিমাম, এর ভিতরে একটা 80? ব্রেক দেওয়া উচিত, কারণ হচ্ছে ইঞ্জিন গরম হয়ে যায় তো। আচ্ছা আচ্ছা। শীতের সময় আর একটু বেশি নেওয়া যায়। আর এমনি এটা তো এই যে মাসলগুলো যেগুলো লাগানো আছে আর কি, এটা যখন ভাঙাচোরা রাস্তা পড়ে তখন এগুলো থেকে কোনো সমস্যা হয়? নিচে কি বেঁধে যাওয়া বা ওই বিট যেগুলো থাকে রাস্তায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি হচ্ছে গাড়িতে পিলিয়ন যদি 2জন থাকে, সাধারণত আমরা তো 3জন ইউজ করি না, পিলিয়ন একজনই থাকে। তো যদি একজনও থাকে হেভি ওয়েট, একটু হেভি হয়, সেক্ষেত্রে আমাদের জেলা শহরে যে ইয়াগুলো থাকে, যে স্পিড ব্রেকারগুলো Speed breaker একটু থাকে, হাই হ্যাঁ। থাকে, হ্যাঁ। তো ওই ক্ষেত্রে যে যদি স্পিড বেশি থাকে গাড়ির, তখন বেড়ে যায়। বেঁধে যায়। কিন্তু যদি স্পিড কম থাকে তাহলে বাদে না। তো আমরা সাধারণত কি করি, অ্যাঙ্গেল করে নেই। আচ্ছা আচ্ছা। তো সাধারণত যারা বাইক চালায় তারা জানে হ্যাঁ, যে হ্যাঁ। স্পিড ব্রেকারে গেলে একটু অ্যাঙ্গেলে গেলে এই নিচের বাধাটা এই ঝামেলাগুলো বাধে না। হয় না, হ্যাঁ। গুড, মোটামুটি এরকম আর কি। সো নেক্সট পার্ট একটু এবার যে কথাগুলো হবে এগুলা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে সাধারণত বাইক পোষা আর বউ পোষা সমান অনেকেই বলে থাকে, গার্লফ্রেন্ড পোষে। গার্লফ্রেন্ড পোষা সমান। সো এই যে মেনটেন্যান্স বিষয়ে একটু কথা বলি। বাইকের মেনটেন্যান্স, পার্টস অ্যাভেলেবিলিটি প্লাস পার্টসের যে দাম থাকে সাধারণত, এইগুলার ব্যাপারে একটু যদি বলতে। আচ্ছা আচ্ছা, বাইক অ্যাভেলেবিলিটি তুমি তো জানোই, সুজুকি বাইক, হ্যাঁ। সুজুকি, ইয়ামাহা, এদের পার্টসের অ্যাভেলেবিলিটি সব ভালো, জায়গাতেই আছে, আলহামদুলিল্লাহ ভালো, যথেষ্ট ভালো। তারপরে যারা কাজ করে বাইকের, এরাও এই বাইকগুলো সম্পর্কে খুব ভালোই জানে, তো এগুলোতে সমস্যা নেই। অনেকে বাইক কেনার পরে আনইজি ফিল করে কিছু কিছু বিষয়, Depend তারপরে করে অনেক আসলে। অনেক অনেক ধরনের ঝামেলা দেখা দেয়। আপনার হচ্ছে ইয়েতে যাওয়া লাগে, সার্ভিস সেন্টারে যাওয়া লাগে সার্ভিস করার জন্য, এই যে একটা ঝামেলা। মেইনটেনেন্সটাও আসলে ডিপেন্ড করে হচ্ছে ইউজারের উপরে। তুমি যদি গাড়ি হচ্ছে গাড়ি নিয়ে হাতে না, নিয়ে তোমার কেমন মোছড়াও, তোমার কেমন যাওয়া আমার লাগছে? মেইনটেনেন্স খরচ খুব একটা বেশি না, আমার খুব একটা যাওয়া লাগে নাই। যাওয়া লাগে না। আমার বেশিরভাগ যাওয়া লাগছে যখন আমার বাইকটা আমার ছোট ভাই চালায়। পার্টসের দাম হিসাব করে কেমন মনে হয়েছে যে না দাম ঠিক আছে, বা দাম তুমি এটা যদি দাম আমার দাম সাথে অবশ্য কম্পেয়ার করো, তাহলে আচ্ছা আমি এটা বলি, কাছাকাছি same। দাম অবশ্য নির্ভর করে যে মানুষের পকেট ভ্যারি করে, হ্যাঁ, যে যেমন পারে, কিন্তু একটা এভারেজ থাকে যে তুলনামূলক, যে এই সেম জিনিসে ইয়ামাহার দেখা গেল যে একটা হ্যাঁ, তুমি যদি সুজুকি আর ইয়ামাহা দেখো, অলমোস্ট সেম প্রাইস, Same, same। ইভেন ইয়ামাহার একটু বেশি হয় সুজুকির থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। সুজুকি বাইকের ক্ষেত্রে অনেকেরই একটা অভিযোগ থাকে, সেটা হলো তার গিয়ার ফার্স্টে নাকি অনেক শক্ত থাকে, শক্ত গিয়ারের কারণে গিয়ার ওঠানামা করাতে অনেক কষ্ট হয়, বিশেষ করে এই ক্লাসেরও চাপাচাপিতে নাকি অনেকের অনেক কষ্ট হয়। So, এই বিষয়ে যদি কিছু বলো বন্ধু, এটা কি তোমার কোনো সমস্যা এই ফেস বিষয়ে করছে কিনা? বন্ধু বলো, যদি বলো, গাড়ি নিউট্রালে আনতে সবার একটু আনইজি হয়। ধরো এই গাড়িটা আমি চালাচ্ছি জন্য আমার জন্য নিউট্রালে আনা খুব একটা টাফ না, কিন্তু যাকে নতুন কাউকে দিলে নিউট্রালে আনতেই পারে না, আচ্ছা এটা হচ্ছে মেন প্রবলেম। আর তাছাড়া হচ্ছে হ্যাঁ, গিয়ারটা একটু অন্য বাইকগুলো থেকে গিয়ারটা একটু হার্ড, আচ্ছা এটা সত্যি কথা। আচ্ছা, এই বাইকের ক্ষেত্রে অনেকের একটা অভিযোগ থাকে যে ওই ফুয়েল পাম্প নষ্ট হয়ে যাওয়া, তারপরে চেইন স্পকেট থেকে শব্দ আসা, এরকম কি কোনো সমস্যা ফেস করছো নাকি? না, এখন পর্যন্ত আমার সমস্যা হয় না আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। সাসপেনশনে একবার অয়েল লিক হয়েছিল, ওই মানে সাসপেনশনের ভিতরে যে অয়েল সিল থাকে ওটা চেঞ্জ করা লাগছে? অয়েল সিলটা আমার হচ্ছে সাসপেনশনের অয়েল সিলটা সামনেরটা চেঞ্জ করা লাগছে একবার। এটা স্বাভাবিক, আর এটা অনেক বাইকের ক্ষেত্রেই হয়। এটা এখন পর্যন্ত তুমি চিন্তা করো বন্ধু, 4 বছর গাড়ি চালাচ্ছি, 4 বছরে একবার হয়েছে অনলি। সুজুকি সার্ভিস সেন্টারে তুমি গেছো, অথরাইজ সার্ভিস সেন্টারে? হ্যাঁ,
সো মানে তাদের বিহেভ টিহেভ কেমন লাগছে বা ভালো না। তাদের কোঅপারেট কেমন? ভালো না। এ কি কারণ এ যাবা কোন না। ধরনের স্বীকারোক্তি ভাই? কারণ কি এরা হচ্ছে তুমি গেলেই তোমার সব চেঞ্জ করা লাগবে। ভাই এটা চেঞ্জ করেন, ভাই ওটা চেঞ্জ করেন। এয়ার ফিল্টার তুমি 500 কিলোমিটার পরে যাও তারপরে বলবে চেঞ্জ করা লাগবে। আচ্ছা আচ্ছা। এই জন্য তোমার যদি পরিচিত কোনো ছোট ভাই থাকে, যেরকম আমার এলাকায় আমার ছোট ভাই আছে, আমি 500 বা 1000 কিলো পর পর যে 500 কিলোমিটার পর পর যে ওকে বলি পয়সা করে দিই এয়ার ফিল্টারটা। আচ্ছা। ছোট ভাই পয়সা করে দেয়, আবার লাগাই দেয়। আমি কোনো পার্টস যদি চেঞ্জ করা লাগে আগে ছোট ভাইয়ের কাছে রিকমেন্ডেশন নেই, ভাই এটা চেঞ্জ করা লাগবে, বলে ভাই আরো 1000 কিলো চালান তারপর চেঞ্জ করে নিন, তারপর আমি চেঞ্জ করে নিই। আর তুমি শোরুমে ওদের কাছে যাবা, সার্ভিস সেন্টারে যাবা, যেটাই বলবা চেঞ্জ করা লাগবে ভাই। আসলে ওদের একটা পার্সেন্টেজ থাকে যে সার্ভিস পার্টসগুলো যদি তারা সেল করতে পারে এটা পার্টস। আমি আমার যখন হন্ডা হর্নেট ছিল, আমি আমার ওই হর্নেটের ইঞ্জিন থেকে সাউন্ড আসছিল, তো আমি মানে সাউন্ড কেন আসছে এটা দেখাতে গেছি, আমার এই ক্লাসের কেবল চেঞ্জ করাইছে, ভিতরে ওইদিকে কি চেঞ্জ করে চেঞ্জ করিয়েও দেখছি যে আমার কোনো সাউন্ড যায় না, কিন্তু তখন বলছে ভাই আপনার এটা ছিঁড়ে গেলে আপনি রাস্তার মাঝে ছিঁড়ে গেলে, মানে ভুং ভাং বুঝাই দিল আমারে। তবে ফ্রি সার্ভিস না হয়েছে? ফ্রি সার্ভিস, হ্যাঁ ফ্রি সার্ভিসগুলো নিয়ে ফ্রি সার্ভিসে কোনো সমস্যা? ফ্রি সার্ভিসে কোনো সমস্যা নেই, ওরা যথেষ্ট Cooperate কোঅপারেট করছে। করে, ওরা হচ্ছে সিরিয়াল মেনটেন করে। আচ্ছা। এই জিনিসটা খুবই ভালো। সব সার্ভিস সেন্টারে আমি যে কটাতে গেছি সবগুলোতেই মানে ফ্রি সার্ভিস তো আমি নর্মালি নিতাম, এরপরে যখন ঢাকাতে সার্ভিস নর্মালে গেছি, নর্মাল সার্ভিসে ওরা হচ্ছে লাইন ফলো করে, এটা আচ্ছা জিনিসটা আচ্ছা ভালো। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে 21-এর মডেল। 21-এর মডেলের একটা সুবিধা ছিল বা অসুবিধাও বলা যায়, অসুবিধা। সেটা হলো যে 800 ml এটার মোবিল ভরা লাগতো বা ইঞ্জিন অয়েল ভরা লাগতো। এখনকার যেগুলো বাইরে হচ্ছে সেগুলো সবগুলোই 1 লিটার দেওয়া লাগে, 1 লিটার মানে মোটামুটি আর কি। সো আমরা একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি এবং এই শেষ পর্যায়ে আমি তাকে লাস্ট যে কোশ্চেনটা করব সেটা হলো রিকমেন্ডেশন। এই বাইকটা সে আসলে কেন কিনছে এবং যারা এখন কিনতে চাচ্ছে তাদেরকে কি সে আসলে রিকমেন্ড করবে কিনা, বা যারা নতুন নিবে তাদেরকে আসলে এটা পছন্দের উপরে, সে কিনবে সে কিনবেই, কিন্তু তার রিকমেন্ডেশনটা নেই আর কি। ঠিক আছে বন্ধু। আচ্ছা, বাইকটা আমি নেয়ার কারণ হচ্ছে আমার হাইট। আমার Okay. হাইট হচ্ছে তোমার 5 ফিট 4 ইঞ্চি। তো আমার হাইটের জন্য এবং বডি পশ্চার, এটার বডি পশ্চারটা স্ট্রেট থাকে, এই কারণে এই বাইকটা আমার জন্য নেওয়া। আর এতদিন চালানোর পরে আমি যে ইউজার এক্সপিরিয়েন্স দিলাম সে অনুযায়ী আমি অবশ্যই রিকমেন্ড করি। ইভেন আমি রিকমেন্ড আমার 2টা ফ্রেন্ডকে করছি, আমার ছোট ভাইকে করছি, সবাই নিছে, সবাই আলহামদুলিল্লাহ যথেষ্ট হ্যাপি। আমি আচ্ছা। ওরা অবশ্য কিট ছাড়াটা নিছে, SF নাই, Okay. এইটারই তোমার কিট Naked নেকেড version. ভার্সনটা নিছে, ওরা যথেষ্ট হ্যাপি গাড়ি Okay, নিয়ে। okay. তো কেউ যদি তার বাজেট থাকে 3,50,000-এর আশেপাশে, তখন তারা SF নিতে পারে। আর যদি বাজেট থেকে 2.5 লাখ, তাহলে নেকেডটা নিতে পারে। এটা এটার এবিএস ভার্সনটা 2,80,000 প্লাস এরকম হ্যাঁ হ্যাঁ প্রাইস। হ্যাঁ, ABS-টা আমি Okay, সরি okay. ABS ছাড়াটা বলছি, ABS সহ 2,80,000 প্লাস। সো ঠিক আছে, ধৈর্য ধরে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম ভিডিও আরও আসবে ইনশাল্লাহ। যদি আপনাদের কোনো ইয়ে থাকে, কোনো কিছু জানার ইচ্ছা থাকে, চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন। সে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।